বোবা কান্না। টিউশনি করানোর জন্য যে ছাত্রর বাসার দিকে যাচ্ছিলাম, সেই ছাত্রর সাথে আমার রাস্তায় দেখা। বাইকের পিছনের সিটে এক সুন্দরী রমণীকে বসিয়ে আমার ছাত্র ঘুরে বেড়াচ্ছে। আমাকে দেখে সে তড়িঘড়ি করে বাইক চালিয়ে চলে গেল। আমি রাস্তায় দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এখন ছাত্রের বাসায় যাব কি না। কারণ ছাত্র তো আমার এখন মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় ছাত্র আমায় ফোন দিয়ে বলল, স্যার, আল্লাহর দোহাই লাগে, আজ বাসায় যাবেন না। কারণ আমি বাবা-মাকে বলেছি আপনার ডায়রিয়া হয়েছে, তাই আপনি আজ পড়াতে আসতে পারবেন না। এখন যদি আপনি বাসায় যান তাহলে আমার খবর আছে। ছাত্রের কথা শুনে অবাক হয়ে বললাম, দুনিয়াতে কি অন্য কোনো রোগ ছিল না? শেষে কিনা ডায়রিয়ার রোগী বানিয়ে দিলে? যাই হোক, তা বাইক কোথায় পেলে? বাইকটা আমার এক বন্ধুর, আর বাইকের পিছনে যে মেয়েটি বসা ছিল সে কিন্তু আমার নিজের গার্লফ্রেন্ড। ওরে নিয়ে একটু ঘোরার জন্যই আপনাকে ডায়রিয়ার রুগী বানিয়েছি। আমি আমার ছাত্র সৈকতের কথা শুনে হাসতে হাসতে ফোনটা রেখে দিলাম। আসলে ও এমনিতে খুব চঞ্চল হলেও পড়াশোনায় খুব ভালো আর খুব মেধাবী। তাছাড়া আমাদের মধ্যে সম্পর্কটা ছাত্র শিক্ষকের নয়, বরং বন্ধুত্বের। পরের দিন যখন ছাত্রকে পড়াতে যাই তখন ওর চুল টেনে বললাম, এখনো এইচএসসি পাশ করনি, এর মধ্যে গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলেছ? তা হেলমেট ছাড়া বাইক চালাও কেন? তাছাড়া এত স্পিডে কেউ বাইক চালায়? ছাত্র হেসে বলল, স্যার, বাইকের পিছনের সিটে গার্লফ্রেন্ড বসলে বাইককে তখন বিমান মনে হয়, ইচ্ছা করে হাওয়ার গতিতে ছুটে যায়। সে যাই হোক স্যার, আপনি কখনো R15 বাইকটা চালিয়েছেন? আমি কিছুটা অবাক হয়ে বললাম, না, চালাইনি। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? আসলে বাবা বলছে আমি এইচএসসি পরীক্ষার পর আমায় একটা বাইক কিনে দিবে, তাই ভাবছিলাম এই বাইকটাই নেব। আমি বললাম, সেটা পরে দেখা যাবে, এখন পড়ায় মন দাও। পড়াশোনা শেষে যখন চলে যাব তখন ছাত্রের বাবা আমায় ডেকে বললেন, শুনলাম তোমার নাকি ডায়রিয়া হয়েছে। শরীরের অবস্থা এতটাই খারাপ নাকি যে বিছানা নষ্ট করে ফেলেছ কয়েকবার? তা এখন শরীরের অবস্থা কেমন? আমার ছাত্র তখনও কোনো রকম আমার সামনে থেকে চলে গেল। আমি হালকা গলা কেশে বললাম যে, এখন ভালো। আচ্ছা আঙ্কেল, শুনলাম সৈকতকে পরীক্ষার পর বাইক কিনে দিচ্ছেন। উনি হেসে বলল, একমাত্র ছেলে আবদার করেছে, না করি কিভাবে? আমার তো টাকা পয়সার অভাব নেই যে ছেলেকে একটা বাইক কিনে দিতে পারবো না। তাছাড়া সৈকত বাইক চালাতে পারে। আঙ্কেলের কথা শুনে বললাম, আপনার কাছে টাকা আছে বলেই আপনি সন্তানকে বাইক কিনে দিবেন, কিংবা সন্তান বাইক চালাতে পারে বলেই তাকে বাইক কিনে দিতে হবে, বিষয়টা কিন্তু এমন না। বাইক চালানোর ক্ষেত্রে ম্যাচুরিটির একটা বিষয় আছে। আমার মনে হয় না সৈকতের মাঝে সেই ম্যাচুরিটিটা এসেছে। আপনি একটু বিষয়টা ভেবে দেখবেন। কথাগুলো বলে আমি চলে গেলাম। আঙ্কেল আমার কথাগুলো সেদিন বুঝতে পেরেছিল কি আমি জানি না, কিন্তু যেদিন সৈকতের রেজাল্ট দিল সে সবার আগে আমাকে ফোন করে জানালো সে A+ পেয়েছে। তার ঘণ্টাখানিক পরেই আমাকে ফোন করে জানানো হলো সৈকত মারা গেছে। খবরটা পেয়ে পাগলের মতো ছুটে গেলাম ওদের বাসায়। এসে দেখি মৃত দেহটা মেঝের উপর সাদা কাফনের কাপড়ে ঢেকে আছে। ছাত্রের মা শেষবারের মতো ছেলেটার মুখটা একবার দেখতে চাইছে, কিন্তু কেউ উনাকে দেখতে দিচ্ছে না। আঙ্কেলকে দেখলাম ছেলের রক্ত ভেজা রেজাল্ট কার্ডটা নিয়ে পাথরের মতো সোফায় বসে আছে। আমি মৃতদেহের পাশে বসে যখন কাপড়ের কাপড়টা সরালাম তখন আর নিজেকে সামলাতে পারলাম না। দৌড়ে বাসা থেকে বের হয়ে রাস্তার পাশে এসে বমি করতে লাগলাম। কেউ একজন এসে আমায় পানির বোতল দিয়ে বলল, ভাই, কোনো সমস্যা? আমি মুখে কিছু না বলে হাতের ইশারায় বললাম, কোনো সমস্যা নেই, আপনি চলে যান। লোকটা চলে গেল। আমি চোখে মুখে পানি দিলাম। এখন বুঝতে পারছি সৈকতের মাকে কেন শেষবারের মতো সন্তানের মুখটা দেখতে দিচ্ছে না। মুখ থাকলে তো দেখতে দিবে, শুধু গলা থেকে দেহটা পড়ে আছে। খুব চেষ্টা করছি নিজের কান্নাটা আটকে রাখতে, কিন্তু পারছি না। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। তুই কোথায় রে? সৈকতের এমন করুণের মৃত্যুর জন্য ওর বাবা-মা অনেকটাই দায়ী। অনেক বাবা-মা আছে নিজেদের সামর্থ্য থাকলেই সন্তান যা আবদার করে তা পূরণ করে দেয়।
কিন্তু একটা বার ভেবে দেখে না সেটা সন্তানের জন্য ঠিক কিনা। দুর্ঘটনা কখনো বলে আসে না, তাই বলে নিজের ছেলের হাতে বাইকের চাবি তুলে দিয়ে তারপর নিজের কপালের দোষ দিবেন সেটা তো ঠিক না। গত বছর বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় প্রায় 2,214 জন, যাদের প্রায় 90% তরুণ। এবছর প্রায় 4 মাসে এ পর্যন্ত মারা গেছে 830 জন, এরাও প্রায় সবাই তরুণ। সমাপ্ত।